দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটা চলার গতি একটু কমে আসে, কিংবা ভারসাম্য রাখতে মাঝে মাঝে একটু সমস্যা হয়। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু এই সাধারণ পরিবর্তনগুলোই যখন একটু অন্যরকম ইঙ্গিত দেয়, তখন কিন্তু ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। চলুন আজ আমরা পার্কিনসন্স রোগ নিয়ে বিস্তারিতভাবে কথা বলি। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে। আমরা প্রায়ই দেখি বয়স্ক মানুষদের হাত কাঁপছে, কিন্তু এটা কি শুধুই বয়সের একটা ছাপ, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ থাকতে পারে? এই সাধারণ একটা পর্যবেক্ষণ থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো এই পার্কিনসন্স রোগটা আসলে কি? এটা মূলত বয়স্কদের একটা রোগ, যেখানে মস্তিষ্কের কিছু বিশেষ কোষ মানে স্নায়ুকোষ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। সাধারণ বার্ধক্যের সাথে এর পার্থক্যটা হল কিছু নির্দিষ্ট লক্ষণের সমন্বয়ে, যেমন ধরুন চলাফেরার গতি হঠাৎ করে কমে যাওয়া, কাঁপুনি শুরু হওয়া আর শরীরটা কেমন যেন শক্ত হয়ে আসা। আচ্ছা, এখন প্রশ্ন হল এই রোগটা হয় কেন? বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে এখনও গবেষণা করে চলেছেন। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বেশিরভাগ পার্কিনসন্স রোগীর ক্ষেত্রেই এই রোগটা কেন হলো তার কোনো পরিষ্কার উত্তর নেই। আর ঠিক এই কারণেই রোগটা এত রহস্যময় আর গবেষণার জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও মূল কারণটা বেশিরভাগ সময় অজানাই থেকে যায়, তবু ডাক্তাররা কিছু সম্ভাব্য ঝুঁকির কথা বলেন। যেমন, কিছু মানসিক রোগের ওষুধ যদি দীর্ঘদিন ধরে চলে, তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এটা হতে পারে। আবার ধরুন, মস্তিষ্কে কোনো ইনফেকশন বা স্ট্রোকের ইতিহাস থাকলেও পার্কিনসন্সের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন আসে, কিভাবে বোঝা যাবে যে কারো পার্কিনসন্স হওয়ার ঝুঁকি আছে কিনা? এর কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যা দেখে রোগটা চেনা যায়। চলুন এবার সেই লক্ষণগুলো এক এক করে দেখে নিই। এর সবচেয়ে চোখে পড়ার মতো লক্ষণগুলোর একটা হল হাঁটা চলার গতি কমে যাওয়া। এর সাথে প্রায় দেখা যায় হাত বা পায়ের কাঁপুনি, যেটা সাধারণত কোনো কাজ না করার সময় মানে বিশ্রামের সময় বেশি বোঝা যায়। এছাড়া শরীরের মাংসপেশিগুলো শক্ত হয়ে যাওয়া আর হাঁটার সময় ব্যালেন্স রাখতে কষ্ট হওয়াও এর খুব পরিচিত লক্ষণ। কিন্তু ব্যাপারটা শুধু হাত পা কাঁপা বা চলাফেরার মধ্যেই থেমে থাকে না। এর প্রভাব আরও অনেক দিকে পড়তে পারে। যেমন, কথা বলার স্বরটা আস্তে আস্তে নিচু হয়ে যায়, হাতের লেখাগুলো কেমন যেন ছোট আর ধীর গতির হয়ে আসে, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়া বা মনের মধ্যে অস্থিরতা আর দুশ্চিন্তা বেড়ে যাওয়াও কিন্তু এই রোগেরই অংশ হতে পারে। এত সব লক্ষণ আর সমস্যার কথা শুনে মনে হতেই পারে যে এই রোগের কি কোনো সমাধান আছে? চলুন এবার জেনে নেওয়া যাক আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিভাবে এই রোগটাকে মোকাবেলা করছে। এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। পার্কিনসন্স রোগকে হয়তো পুরোপুরি সারিয়ে তোলা যায় না, কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে একে একদম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মানে নিরাময়ের চেয়ে নিয়ন্ত্রণের উপর জোর দেওয়াটাই রোগীদের জন্য একটা নতুন আশার আলো। আচ্ছা, এই রোগের মূলে যে জিনিসটা রয়েছে সেটার নাম হলো ডোপামিন। এটা মস্তিষ্কের একটা জরুরি রাসায়নিক পদার্থ, যার পরিমাণ কমে গেলেই এইসব লক্ষণ দেখা দেয়। তাই চিকিৎসার মূল লক্ষ্যটাই থাকে এই ডোপামিনের ঘাটতি পূরণ করা। প্রায় সব ওষুধই কিন্তু এই নীতিতে কাজ করে। এর চিকিৎসাটা কিন্তু বেশ গোছানো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। প্রথমে ডাক্তারেরা রোগীর সাথে বসে তার সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর ডোপামিন জাতীয় ওষুধ শুরু করার পাশাপাশি জীবনের একটা জরুরি অংশ হিসেবে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না, এর সাথে নিয়মিত ব্যায়াম করাটা ভীষণ দরকারি। ব্যায়াম করলে মাংসপেশি সচল থাকে আর শরীরের ভারসাম্য ঠিক থাকে। আর যাদের হাঁটতে একটু বেশি সমস্যা, তাদের জন্য একটা ওয়াকিং স্টিক বা লাঠি কিন্তু খুব কাজে আসতে পারে। বিজ্ঞান তো আর থেমে নেই, তাই না? পার্কিনসন্সের চিকিৎসাতেও কিন্তু দারুণ সব নতুন পদ্ধতি এসেছে। চলুন এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী একটা অগ্রগতি নিয়ে এবার কথা বলা যাক। এই পদ্ধতির নাম হল ডিপ ব্রেন স্টিমুলেশন বা ডিবিএস। গত দশকে এটা পার্কিনসন্সের চিকিৎসায় একটা বিপ্লব এনে দিয়েছে। এটা আসলে একটা সার্জারি, যেখানে মস্তিষ্কের ঠিক নির্দিষ্ট একটা জায়গায় ইলেকট্রোড বসিয়ে বৈদ্যুতিক সংকেত পাঠানো হয়। বিশেষ করে যেসব রোগীর ক্ষেত্রে ওষুধ আর তেমন কাজ করছে না, তাদের জন্য এটা এক কথায় আশীর্বাদের মতো। তার মানে সবকিছুর শেষে মূল কথাটা হলো আশা। সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম আর নিয়মকানুন মেনে চললে একজন পার্কিনসন্স রোগীও কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় স্বাভাবিক একটা জীবন কাটাতে পারেন। এটা আসলে একটা সম্মিলিত চেষ্টা, যেখানে রোগী আর ডাক্তার দুজনকেই একসাথে কাজ করতে হয়। যে কোনো বড় অসুখের মতোই পার্কিনসন্সের ক্ষেত্রেও রোগটা সম্পর্কে ভালোভাবে জানাটা খুব জরুরি। সঠিক তথ্য আর একটা ইতিবাচক মানসিকতাই এই লম্বা যাত্রায় সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাই শেষ প্রশ্নটা এটাই,
এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সঠিক জ্ঞান অর্জন করাটাই কি আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার নয়?